স্থানীয় সরকার জাতীয় নির্বাচন নিয়ে অনেক আলোচনা তো হচ্ছেই। আমরা একটু নির্বাচনের হিসাবটা যদি মিলাতে চাই, নতুন রাজনৈতিক দলের বিরাট আভাসও আমরা দেখছি। আপনার কাছ থেকে তো প্রশ্ন ছিলই, পাশাপাশি আরেকটি প্রশ্ন করেই রাখতে চাই যে আসলে ছাত্রদের রাজনৈতিক দল আসলে হিসাব নিকাশে প্রভাব ফেলবে কিনা। ধন্যবাদ। দেখুন, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ছোট এনজিও সরকার বা আমি সমিতি সরকার বলি আর কি, এই সরকার যেভাবে দেশ পরিচালনা করছে তার অনেক সমালোচনা আমরা করেছি। যে সরকার কাউকে কাউকে বেশি প্রাধান্য দিচ্ছে, বৈষম্য তো সৃষ্টি করেছে, আবার প্রাধান্য দিচ্ছে। এই সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে। এই ঘটনা এখন ঘটছে দেশে। আমি শেষ করি। আর এই সরকার, এই ভাই যেটা বললো যে অনেক জায়গায় দখল হয়েছে, এই দখল হওয়ার পিছনে এই সরকারের দুর্বলতার কারণ। একটা দুর্বল সরকার যদি থাকে তাহলে তো আপনি সুবিধা নেবেনই। সেই সুবিধা নিতে গিয়ে যাদের এখন ক্ষমতা বেশি, যাদের প্রায়োরিটি বেশি, তারা তো অনেক জায়গায় দখল নিচ্ছেই। এটা বাস্তব সত্য ঘটনা। দেখেন, এই যে ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্রদের এখন মাস্টার মাইন্ডকে আমরা জানি, এটা ডক্টর ইউনূস সরকার পরিচয় করায় দিচ্ছে। ছাত্ররাই ওনাকে ক্ষমতায় বসিয়েছে। ছাত্ররা সামনে রাজনৈতিক দল গঠন করুক, এবং ছাত্রদেরকে উনি উপদেষ্টা প্যানেলে নিয়েছেন, ছাত্রদেরকে উনি অগ্রাধিকার দিচ্ছেন, ছাত্রদেরকে অনেক ফ্যাসিলিটি করে দিচ্ছেন। এবং ছাত্ররা কোথা থেকে আসছে আমরা জানি তো। এই যে ছাত্র অধিকার পরিষদ বলেন, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখানে আপনার শিবিরের ছাত্র আছে, গণ অধিকার পরিষদের ছাত্র আছে, এবি পার্টির আছে, গণতান্ত্রিক, বামপন্থী। এই যে তারা মিলে একটা ফেসিবাদী সরকার বিরোধী আন্দোলন বলছে। প্রথমে তো তাদের ফেসিবাদী বিরোধী সরকার আন্দোলন ছিল না, তাদের আন্দোলন ছিল কুঠার বিরুদ্ধে। তারপরে সেটা বিভিন্ন রাজনৈতিক দল সমন্বয় করার জন্য এক দফা দাবি আসলো সরকার পতনের। কিন্তু এই সরকার ক্রেডিটটা শুধু ওই ছাত্রদেরকে দিচ্ছে। ছাত্রদের শুধু ক্রেডিট ছিল শেখ হাসিনার পতনের জন্য? নো। দেখেন, এই সরকার ক্ষমতার স্বাদ সবাই নিতে চায়, আমি পারি আর না পারি। এই সরকারের মধ্যে স্পৃহা আছে, দেখা যাচ্ছে তো, আমরা দেখতে পাচ্ছি তো সেটা, যে ক্ষমতায় যদি দীর্ঘদিন থাকতে পারি। সেই জন্যই তো ছাত্রদেরকে সামনে নিয়ে আসছে। দেখেন, আওয়ামী লীগ সরকারও করলে 24-এর আগে আপনার কিছু কিংস পার্টিকে, যারা যোগ্য তাদেরকে আপনার নিবন্ধন দেয় নাই, যারা অযোগ্য ছিল কেউ চিনে না, সেরকম কিংস পার্টি তৈরি করেছিল। যদি কেউ রাজনীতি আপনার নির্বাচনে না আসে তাহলে তাদেরকে আপনার, আমরা তো দেখেছি মিডিয়ায় কি করেছে, যে তাদেরকে যেভাবে সামনে নিয়ে আসছে, ওই কিংস পার্টিগুলি 300 আসনে নমিনেশন দিচ্ছে, আমরা বিজয়ী হব, আমরা বিরোধী দল হব। তাদের তো এইটা শুনেছি। ছাত্রদেরকেও সেরকম আপনার সামনে নিয়ে আসার চেষ্টা চলছে, যে ছাত্ররা এখন, এই ছাত্ররাও কিংস পার্টিতে আপনার রূপান্তরিত হচ্ছে। অলরেডি দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের ভিতরেও কি অনেকগুলি ভাগ হয়ে গিয়েছে। কে হবে দলের প্রধান, কে হবে আপনার এই সদস্য সচিব অথবা সেক্রেটারি, তাদের মধ্যে এই যে ক্ষমতার আধিপত্য নিয়ে একটা দল গঠন তো এত সহজ নয়। বেরিয়ে আসেন না সরকার থেকে, মানুষের সাথে মিশেন, মানুষের সাথে মিশে রাজনীতি করেন, দল গঠন করেন, মানুষের কল্যাণে কাজ করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সরকারের সাথে থাকবেন, সরকারের কাছ থেকে ফ্যাসিলিটি নেবেন, আবার দল গঠন করবেন, তারপরে আপনার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন, পাতানো নির্বাচন করবেন, এটা কি দেশের জনগণ হতে দিবে? এটা কোনোদিন হতে দিবে না, কোনো দলই মানবে না। কিন্তু সরকারের মধ্যে এই যে আপনার ঘটনাগুলি ঘটছে, এটা সরকারের আপনার পরোক্ষ না হোক, পরোক্ষভাবে হোক, আপনার এই ইন্ধন আছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে কোনো রকমের তাদের কারো প্রতি, সরকারের যদি না থাকে, সরকারের প্রধান উপদেষ্টা বিদেশে কিভাবে বললেন যে ছাত্রদের দ্বারা একটা দল হওয়া উচিত, আপনি হলেন একটা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আপনার কাছে সবাই সমান। আপনি যদি নিরপেক্ষ না থাকেন, অলরেডি তো আপনি নিরপেক্ষতা হারিয়েছেন, তা আপনার অধীনে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হবে? দেখেন, শেখ হাসিনা নিরপেক্ষতা হারানোর জন্যই তো তার পক্ষে সুষ্ঠু নির্বাচন হয় নাই। আমি যেটা বলছিলাম, আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে এই ডিসিদের দিয়ে কীভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আপনি দেখেন, শেখ হাসিনার একক আধিপত্য ক্ষমতার কারণে আর সবগুলি আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানকে তুমড়ে মুচড়ে একাকার করে দিয়েছিল, যে ওনার বাইরে কেউ কথা বলতে পারবে না। আপনার চিফ যদি সৎ থাকে, ভালো থাকে, তার যদি আপনার অভিষ্ট লক্ষ্য থাকে যে আমার কাছে সবাই সমান, আমি একটা সুন্দর ফেয়ার ক্রেডিবল ইলেকশন করব, তাহলে আপনার ডিসি শুনতে বাধ্য, নির্বাচন কমিশন শুনতে বাধ্য। যার ক্ষমতা তো ভাগ করে দেওয়া আছে।
যখন আপনি কিন্তু আপনি তো বলছেন যে ওরা আওয়ামী লীগের দোসর, তাহলে ওরা কি কথা শুনবে? আপনার আওয়ামী লীগের দূষণ, এখন তো আওয়ামী লীগের দূষরজন নাই, শেখ হাসিনাই তো পলায়ন করেছে, তার সাথে যে একটা বিরাট শক্তি ছিল তারা সবাই তো পলায়ন করেছে। আপনার ডিসি বলেন, পুলিশ বলেন, তারা তো সরকারের আপনার কর্তা, শুনতে বাধ্য। আমি যা বলবো সেটা আপনি শুনতে বাধ্য। সেরকম একটা প্রেক্ষাপট তখন তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটটা করলে এখন নাই, কিন্তু সেরকম প্রেক্ষাপট যদি তৈরি হয় তাহলে এই ডিসির আবার সেরকমই নির্বাচন। একটু যুক্ত করতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলোকে স্বাভাবিক করে নির্বাচনের কথা বলছি, সেটি নিয়ে তো আপনার কাছ থেকে আলোচনা শুনবই। তার আগে একটু যে জায়গাটা নিয়ে আলোচনা করতে চাই, সংস্কারের কথা বারবার বড় করে আসছে। প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার হতেই হবে এবং সেটা গভীরভাবে হতে হবে। এই গভীরভাবে যদি সংস্কার হতে হয়, রাজনৈতিক দলগুলোর সেই ধৈর্য আছে কিনা, বা সেই এই 6 মাস যেটি আছে তার মধ্যে সম্ভব কিনা? স্বাধীনতার 53 বছর পর যেই দলগুলি ক্ষমতায় ছিল সবারই ভুল আছে, কেউই ভুলের ঊর্ধ্বে নই। আর সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আপনি পরিস্থিতির উপর ডিপেন্ড করে সংস্কার করতে হয়। এই সরকার সংস্কার করুক, কেউ বাধা দিচ্ছে না, সবাই তো বলছে সংস্কার করেন, কিন্তু আপনি সংস্কার করতে গিয়ে দেশের অবস্থা কি করেছেন সেটা দেখবেন না। আপনি দেশের কোনো কিছু ঠিক রাখতে পারছেন না, বেকার সমস্যা বাড়ছে, মানুষ খেতে পারছে না, মানুষের জানমালের নিরাপত্তা নাই। আমি সন্ধ্যার সময় বাসা থেকে বেরোতে পারি না, আমাকে কে চাকু মারে, এরপরে আমি থানায় গেলে সেটা মামলা হবে না, আবার আমার বিরুদ্ধে কে মামলা দিচ্ছে সেটা দেখার কেউ নাই। আপনার 100 জন, 200 জন, 500 জনের ভিতরে অযথা হত্যা মামলা হচ্ছে। এই যে একটা পরিস্থিতি, এইগুলি যদি স্বাভাবিক থাকতো তাহলে আপনি 1 বছর 1.5 বছর নিয়ে আপনি সংস্কার করেন। সবাই তো একটা ঐক্যমতে পৌঁছাতে চায়, আমরা সবাই দিন শেষে চাই কি বাংলাদেশ ভালো থাকুক, ভালো চলুক। সংস্কার দেশের হতে হবে, সংস্কার রাজনৈতিক দলগুলোর হতে হবে, সেটাও আমরা বলছি, সংস্কারের বিপক্ষে কেউ নই, কিন্তু সংস্কার করে কালক্ষেপণ করবেন, দেশের যে অবস্থা হবে, এখনই যে পর্যায়ে পৌঁছেছে, আপনার শেখ হাসিনা সরকার এমনি তো দেশের অবস্থা 12টা বাজিয়েছে, দেশের তো আপনার অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, সব টাকা লুটপাট হয়ে গেছে, সব টাকা লুটপাট হয়ে গেছে। ব্যাংকগুলির অবস্থা তো আমরা জানি কোথায় গিয়ে পৌঁছেছে, ব্যবসায়ীরা কি পরিমাণ আপনার মিটিং করলে কিভাবে কথা বলে আমরা জানি, বলছে ব্যবসা বন্ধ করে দিব, নাহলে আমাদের ব্যবসা আপনারা বন্ধ করে দেন। গ্যাস দিতে পারতেছেন না, বিদ্যুৎ দিতে পারতেছেন না, আবার বলতেছেন যে সব স্বাভাবিক চলতেছে, সংস্কার করবেন। এইগুলি ঠিক, এগুলি তো প্রায়োরিটি, মানুষের মৌলিক অধিকার তো আপনাকে প্রায়োরিটি দিতে হবে। আমি বাঁচতে চাই, ভালোভাবে বাঁচতে চাই, আগে এইটা প্রায়োরিটি দেন, তারপরে আপনি সংস্কার করেন, তারপরে আপনি নির্বাচন দেন। এখন সংস্কার করে সময় ক্ষেপণ করে এই যে মৌলিক অধিকার আপনার ক্ষুণ্ণ হচ্ছে, এগুলি দেখবে কে? এইগুলির দিকে তো সরকার কোনো মনোযোগই দিচ্ছে না। 30 সেকেন্ডে আপনার কাছে জানতে চাইবো, শেষ করব, সেটি হচ্ছে প্রথম অধ্যায় তো শেষ, এই ব্যর্থতার প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় যে অধ্যায় সেখানে কি এই মৌলিক অধিকারগুলো নিশ্চিত হবে বলে মনে করেন? প্রথম অধ্যায় ব্যর্থতার শেষ আপনি বললেন, কিন্তু আপনার এই যে একটা হযবরল অবস্থা সৃষ্টি হয়েছে, এই 6 মাসের মধ্যে যদি উনি ন্যূনতম সংস্কার করে নির্বাচন না দিয়ে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর না করেন, তার রেজাল্ট কি হবে? আবার মানুষ রাস্তায় নামবে এই সরকারের বিরুদ্ধে। আমি আপনার এখানে বসেছিলাম যে আওয়ামী লীগ সরকার দেশের অবস্থা যা করেছে, লুঙ্গি আর প্যান্ট খুলে দেশ থেকে পালাবে, এই সরকারের কি হবে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।